গাড়ি শেখাওয়াত প্যালেসে এসে পৌঁছালো তখন গভীর রাত। রুদ্রর কোলে ঝিনুক ঘুমিয়ে কাদা। অভি ড্রাইভিং সিট থেকে নেমে দাঁড়িয়ে পেছনের দরজাটা খুলে দিল রুদ্রর জন্য। ড্যাডের স্টাডির আলোটা জ্বলছে কেন রে এখনো? আজ তো কোনো মিটিংয়ের শিডিউল নেই। একবার দেখ। আর শোন, একটু লুকিয়েই দেখ, বুঝলি? আর সকাল সকাল বিশালকে তোল, একটু দরকার আছে আমার। আমিও দেখি ও আর কি কি জানে এই রুদ্রনীলের পরিকল্পনার ব্যাপারে। জানে তো সবটা বললো না কেন লিটল ওয়ানকে? সেটাই তো জানার আছে, তবে আজ বলেনি বলে যে কালও বলবে না তার কি গ্যারেন্টি? একটু তো চাপতেই হবে, শুধু ওকে কথা দিয়েছি বলে, না হলে এইসব জেরাটেরা করার কোনো দরকারই ছিল না। ডাইরেক্ট ছবি। সবে তো শুরু, এরপর কত নিয়মেই যে পরিবর্তন আসবে তার ঠিক নেই। রবি ভোরে বাড়ি যাচ্ছে, জানিস নিশ্চয়ই। কাটা ঘায়ে নুনের ছিটা দিস না কিন্তু। তো জানা নিজেরটা সামলা গিয়ে। এখনো মনের কথাটা বলেই উঠতে পারলো না, আবার আমাকে বড় বড় লেকচার দিচ্ছে। আমি বলেছি টাকা তোর কাছে রাখা আছে, তোর থেকে নিয়ে নিতে। দেখা করেছিল না তো। তাহলে দেখ, অপেক্ষা করছো হয়তো তোরই। পারলে আজই বলে দে, কারণ ফিরে আসার পর আর সুযোগ পাবি না। এই কেন? আমি ওকে আর কাজ করতে দেব না অভি। মেয়েটা এই কাজের জন্য নয়, এতদিন এখানে থেকেই পড়ছিল, কিন্তু এইবার গ্র্যাজুয়েশনের ফাইনালটা দেওয়া হলেই আমি ওকে হায়ার স্টাডিজের জন্য বাইরে পাঠাবো। এমনিতেও অনেক লেট করেছে মেয়েটা পরিবারের চোখ করে। সি ইজ ক্যাপাবেল এনাফ। ভবিষ্যতে আমার বিজনেসে লোক লাগবে, তোর দ্বারা তো আর কিছু হবে না, তাই ওকেই রেডি করব। আমার বউটা তো আর আমাকে বুঝলো না, তোরটাকেই কাজ বোঝাই। অভি এক দৃষ্টি তাকিয়ে থাকে রুদ্রর দিকে। এই মুহূর্তে ওর কি বলা উচিত জানা নেই। মানুষটাকে উপর থেকে দেখে বলা মুশকিল যে ওর মাথায় কি চলছে। কমলার সাথে হাত ধরে প্রথম যেদিন রুবি এই বাড়িতে এসেছিল, সেদিন প্রথম দেখাতেই অভির চোখ আটকে ছিল মেয়েটার মায়াবী দু চোখের গভীরে। টানা টানা চোখগুলো ঘন অক্ষিপল্লবের ছায়ায় অন্ধকারচ্ছন্ন হয়েছিল যেন। গাঢ় কালো রঙের মণি দুটো এক নজরেই মন কেড়েছিল ওর। কমলা অনেক পুরনো স্টাফ শেখাওয়াত প্যালেসের। সেদিন মেয়েটাকে সাথে করে এনে রানিমার কাছে হাত জোর করে জানিয়েছিল রুবির বাড়ির অবস্থাটা। মেয়েটা পড়াশোনায় ভীষণ ভালো ছিল, কিন্তু পারিবারিক সমস্যা আর আর্থিক অভাবে সেই পড়াশোনাকে পেছনে ছাড়তে হয়েছিল তাকে। জানিয়েছিল অসুস্থ বাবার চিকিৎসা চালানোর জন্য গ্রামের বাচ্চাদের পড়িয়ে উপার্জন করা টাকা যথেষ্ট নয়, তাই একটু বেশি অর্থ উপার্জনের জন্য এই কাজ বেছে নেওয়া। খবরের কাগজে মুখ গুজে লনের টেবিলে বসে কফির কাপে চুমুক দিতে দিতে রুদ্র সবটাই শুনেছিল সেদিন। শুধু যে শুনেছে তা নয়, বন্ধুর চোখের সেই মুগ্ধতাও লক্ষ্য করেছিল। ঈশিতা কিছু বলার আগে সে কফির কাপে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়িয়ে গম্ভীর আওয়াজে বলেছিল, আমার উইংয়ে একজন বিশ্বস্ত স্টাফের দরকার। সি ইজ এডুকেটেড, আমার কথা বোঝাতে সুবিধা হবে। তাছাড়া ও চাইলে অবসর সময় পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে, ওদিকটায় বেশি কাজ থাকে না। আমার উইংয়ের কাজ আজ থেকে ও সামলাবে। ওকে সবটা বুঝিয়ে দাও মম, বাকিটা আমি ওর সাথে পরে কথা বলে নেব। অবাক চোখে সেদিনও দেখেছিল মানুষটাকে অভি, কারণ ও জানতো রুদ্রর উইংয়ে পার্সোনালি কাজ করা মানেটা ঠিক কি। নিজেকে তৈরি করে নেওয়ার একটা মোক্ষম সুযোগ সেদিন মেয়েটা পেয়েছিল। সেদিন যদি মেয়েটা বাড়ির বাকি পরিচারিকাদের মতো স্টাফ কোয়ার্টারে চলে যেত, তাহলে আজ ওর জীবনটা আজ এই রকম হতো না, তলিয়ে যেত কোনো অনিশ্চিত ভবিষ্যতের পাকে। একটা গাট্টা খাবি? কি দেখছিস সাঁকড়ে? যাচ্ছি। উফ, শান্তি নেই জীবনে আমার। ভয় ভয় এমন একটা অনুভূতি যার তলায় জর্জরিত মানুষের গোটা জীবনটাই একটা বিভীষিকায় পরিণত হয়। তার জীবনে থাকে না কোনো সুখ, কোনো শান্তি, থাকে না সময়ের কোনো জ্ঞান। স্বপ্নগুলো পরিণত হয় জীবাশ্মে।
অপেক্ষা থাকে কর্মফলের, অপেক্ষা অপরাধে জর্জরিত জীবনে একটা প্রত্যাশিত উপযুক্ত শাস্তির, না হলে যে মুক্তি নেই। স্টাডি রুমের খোলা ব্যালকনিতে দাঁড়িয়ে ঠোঁটের ভাঁজে সিগারেটটাকে পুড়িয়ে চলেছেন ওমবাবু। 50-এর শেষ বয়সে দাঁড়িয়েও তার সুঠাম দৈহিক গঠন, তার দর্প ঔদ্ধত্য মেজাজ কোনো 40 ঊর্ধ্ব পুরুষের থেকে কম নয়। ঠোঁটের ভাঁজে জ্বলতে থাকা সিগারেটের থেকে বেরোনো উত্তাপ ওনার জ্বলন্ত হৃদয়ের উত্তাপের কাছে যেন কিছুই না। রাশি রাশি ধোঁয়ায় প্রতিটি টানের সাথে অতীতের কিছু জ্বলন্ত স্মৃতি ভেসে উঠছে তার মস্তিষ্কে। অতীত সময়টা ডিসেম্বরের কোনো একটা শীতলতম রাত। সমগ্র উত্তরাখণ্ড যখন প্রবল শীতের চাদর জড়িয়ে দিনের শেষে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতে প্রস্তুত, তখন দ্য 2 AM এর ঘুম ভাঙছে সবেমাত্র। আড়মোড়া ভেঙে আগত যৌবনের তপ্ত অনুভূতিতে সমৃদ্ধ প্রতিটা জীবনকে স্বাগত জানিয়ে চলেছে সেই রং বেরঙের চোখ ধাঁধানো নিয়ন আলোয় সুসজ্জিত নাইট ক্লাব। বিশাল বড় পার্কিং এরিয়ার নামি দামি বাইক আর 4 চাকার সমারোহ তখন। ক্লাবের ভেতরের উন্মাদনার আওয়াজ বাইরের পার্কিং পর্যন্ত পৌঁছাচ্ছে না একটু। অপেক্ষাকৃত শান্তিপ্রিয় মানুষগুলো জায়গায় জায়গায় দাঁড়িয়ে নিজেদের মতো ধূমপানে ব্যস্ত। কারোর কারোর হাতের কাচের গ্লাসের লালচে তরলটা নিঃশব্দে ফুরিয়ে চলেছে সেখানে, কিন্তু কাচের দরজাটার ওপারের দৃশ্যটা সম্পূর্ণই আলাদা। অজস্র কাচের গ্লাসের টুংটাং শব্দ, তাতে ভর্তি হয়ে চলা তরলের আওয়াজ, ফুল সাউন্ডে বাজতে থাকা হাইওয়েসের মিউজিক, তার তালে উন্মত্ত হতে থাকা যৌবনে সম্পৃক্ত শরীরগুলো, সব মিলিয়ে রাতের ঘুমন্ত নিস্তব্ধ পাহাড়ের কোলে একটা আলাদাই প্রাণবন্ত জীবন জগৎ যেন। প্রতি উইকেন্ডের মতো সেদিনও বার এরিয়াতে উপস্থিত ছিল দ্য বিউটি অফ বিউটিজ নীলিমা যাদব। উপস্থিত ছিল অর্জুনও। কিছু ক্লায়েন্টের সাথে কাজের ব্যাপারে কথা বলতে সেদিন দ্য 2 AM গেছিল অর্জুন, না হলে সেদিন ওর যাওয়ার কথা ছিল না। কাজের ব্যাপারে গোটা সপ্তাহটাই দেশের বাইরে থাকায় ওই দিন রেস্ট করার কথা ছিল ওর। অর্জুনের পুরো দিনের শিডিউল থাকতো নীলিমার কাছে। ও কখন কোথায় যাচ্ছে, কি করছে, কখন ফিরবে, সবটা। দাদা প্রকাশ যাদবের পার্টনারশিপ তখন অর্জুনের সাথে, তাই খুব অসুবিধা হতো না এগুলো জানতে নীলিমার। প্রাণোচ্ছল মেয়েটা সেদিন মনমরা হয়ে বসেছিল বারের একটা কোনায়। যে অর্জুনকে দেখার জন্য ওর ওখানে আসা, সেই আসবে না জেনে আশাহত হয়েছিল ও। কিন্তু তারপর হঠাৎ ক্লাবের পুরো ভিড়ের দৃষ্টি এন্ট্রাসের দিকে যেতেই ওর চোখ দুটো খুশিতে চকচক করে উঠেছিল। ওর অবুঝ মন ভেবে নিয়েছিল ওর মতো অর্জুনও ওকে না দেখে থাকতে পারে না। আর তাই তো না আসার প্ল্যান থাকলেও শিডিউল চেঞ্জ করেছে ছেলেটা। মনের সমস্ত বিষণ্ণতা কাটিয়ে খুশির জোয়ারে গা ভাসিয়েছিল সেদিন মেয়েটা। মনের সমস্ত দ্বন্দ্ব, সমস্ত দ্বিধা কাটিয়ে একটা নিশ্চয়তা পেয়েছিল সেদিন ও। নিশ্চয়তা অর্জুনের ভালোবাসার। মনের খুশিটা স্পষ্ট জাহির হচ্ছিল মিউজিকের তালে তার শরীরের প্রতিটা দমকে। সেই সন্ধ্যায় সবাই নিজেকে ভুলে তাকিয়েছিল শুধু মেয়েটার দিকেই। দ্য 2 AM উপস্থিত প্রতিটা মেয়ে সেদিন ওকে দেখে ঈর্ষায় জ্বলছিল, আর প্রতিটা পুরুষ নীলিমা নামের এক গভীর নেশায় আসক্ত হয়েছিল। বাকি সকলের মতো অর্জুনের চোখও আটকে ছিল সেদিন নীলিমার উপর। খুশিতে জলজল করা সেই চোখের মায়ায় আটকা পড়বে না এমন পুরুষ হয়তো এ পৃথিবীতে সেদিন কেউ ছিল না। ব্যতিক্রম ছিল না ওমবাবু নিজেও। সেদিন তিনিও উপস্থিত ছিলেন দ্য 2 AM। সেদিন তার উপস্থিতির কারণটা আজও মনের গভীরে সদ্য পরিস্ফুটিত শিশির ভেজা কোনো গোলাপের মতোই সতেজ। রং বেরঙের নিয়নের তীব্র চোখ ধাঁধানো আলোয় স্নাত ওই যৎসামান্য কাপড় থেকে উন্মুক্ত মসৃণ ত্বকের শরীরটা প্রবল ভেবে টানছিল সেদিন ওনাকে। বন্ধ কাচের দরজায় ভেতরের উষ্ণতাটুকু যেন নির্দিষ্ট ওই জায়গাটা থেকেই ছড়াচ্ছিল যেখানে নীলিমা দাঁড়িয়েছিল। মেয়েটা ভুল করেও ওনার দিকে তাকায়নি কখনো। ওর চোখে সবসময় অর্জুনের প্রতি আসক্তি দেখতে পেতেন উনি। কিন্তু সেদিন মেয়েটাকে ওইভাবে দেখে কিছুতেই আর নিজেকে আটকে রাখতে পারেননি ওমবাবু। রাত বাড়ার সাথে সাথে ক্লাবের ভেতরের ভিড় কমতে শুরু করে। বার কাউন্টারে চেয়ারে বসে সামনের টেবিলের দিকে একদৃষ্টি তাকিয়েছিল নীলিমা।
দূরে দাঁড়িয়ে দুটো চোখ যে প্রবল আকাঙ্ক্ষা নিয়ে ওকেই দেখে চলেছে, সেই দিকে কোনো খেয়ালই ছিল না মেয়েটার। অর্জুন তখনও মিটিংয়ে ব্যস্ত। সেবার একটা বড় আর্মস ডিলিংয়ের প্রস্তুতি চলছিল। বার এরিয়াতে তখন নীলিমা ছাড়া আর কেউ ছিল না। সুযোগ দেখে এগিয়ে যায় ওর দিকে ওম। Hi, gorgeous. Do you need anything? নীলিমা ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিয়েছিল, ইয়েস, নিড সাম ফিশ। নাও প্লিজ গেট লস্ট ওম। কেন বিরক্ত করছো? বছর 18-19-এর মেয়েটা ছিল অপরূপ সুন্দরী। নাইট ক্লাবে উপস্থিত প্রতিটা পুরুষের চোখ সেদিন ওকে লোলুপ দৃষ্টিতে দেখছিল, আর এই কথা নীলিমা নিজেও জানতো। কিন্তু ওর ধারণা ছিল ওর মনের মানুষের সাথে থাকতে কেউ ওর গায়ে হাতও লাগাতে পারবে না। আফটারঅল সে উত্তরাখণ্ডের অঘোষিত রাজা বলে কথা। অর্জুন ওর কাছে সব কিছু ছিল। বহু সুদর্শন পুরুষকে নীলিমা প্রত্যাখ্যান সহ্য করতে হয়েছিল অর্জুনের কারণে। কিন্তু অর্জুন ওর এই অনুভূতিগুলো কোনোদিন বোঝার চেষ্টাই করতো না। ছেলেটা তো ওর সাথে কোনোদিন কথাটুকু পর্যন্ত বলেনি। কিন্তু তবুও নীলিমা অপেক্ষা করছিল, এক না একদিন ওই পুরুষ ওর কাছে নিজের প্রেম নিবেদন করবেই। খুব বিশ্বাস ছিল ওর। সারাদিন কি দেখতে থাকো ওর মধ্যে? ও তো তোমার দিকে ফিরেও তাকায় না নীলিমা। ও রাজা, কোনো সাধারণ মানুষ নয় যে এইভাবে পাবলিক প্লেসে কোনো মেয়ের সাথে কথা বলবে। ও চায় না ওর নাম এই মুহূর্তে এই রকম কোনো ঘটনায় জড়িয়ে যাক। কিন্তু আমি জানি ওর মনে আমি ছাড়া আর কেউ নেই। ভুল ধারণা নিয়ে বেঁচে আছো তুমি। ও আমার দাদা, আমি ওকে খুব ভালো করে চিনি নীলিমা। ওর মনে তুমি কেন? কোনো নারীর প্রতি কোনো অনুভূতি নেই। ও হৃদয়হীন পাষাণ একটা। ওর মধ্যে অনুভূতি আবেগের লেশ মাত্র নেই। ও নির্মম, নিষ্ঠুর। নিজের ব্যবসা, নিজের রাজত্ব ছাড়া ও কিছুই বোঝে না। নীলিমার চোখে হঠাৎ প্রচণ্ড রাগ লক্ষ্য করেছিলেন ওমবাবু সেদিন। কথাগুলো মেয়েটাকে উস্কে দিয়েছিল অনেকটাই। কিন্তু অর্জুনের উপস্থিতিতে ও কোনো রকম সিন ক্রিয়েট করে নিজের আত্মমর্যাদাটুকু ক্ষুণ্ণ করতে চায়নি সেদিন। তাই চুপ করে গেছিল ও। কিন্তু উনি নিজেকে চুপ করাতে পারেননি। কি এমন আছে ওর মধ্যে যেটা আমার মধ্যে নেই নীলিমা? লুক অ্যাট মি, লুক অ্যাট মি। আমি গুড লুকিং, হ্যান্ডসাম, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, শেখাওয়াতদের নাম যশ খ্যাতি সব সব আছে আমার কাছে। তাহলে তাহলে আমি কেন নয় নীলিমা? অর্জুন যদি কোনোদিন তোমার দিকে ফিরেও তাকায়, তাহলে জেনে রাখবে সেটা শুধুমাত্র এক রাতের জন্যই হবে। ও তোমাকে নিজের বিছানায় নিয়ে যাবে, নিজের মতো করে ব্যবহার করবে, তারপর ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু আমি 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 তো আমি 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 তো তোমাকে নিজের রানী বানিয়ে রাখবো, রানী। মেয়েটা উচ্চস্বরে হেসে উঠেছিল সেদিন। বার এরিয়ায় চলতে থাকা হাই বেসের মিউজিকের কারণে ওর হাসির আওয়াজটা বাকি সবার কাছে চাপা পড়ে গেলেও ওনার কানে বজ্রঘাতের মতো আঘাত করেছিল। হা হা হা, রানী বানিয়ে রাখবে আমাকে? রানী? হা হা হা। আগে নিজে রাজা তো হয়ে যাও। ওম, যেটা আমার প্রয়োজন সেটা তুমি আমাকে কোনোদিন দিতে পারবে না। রাজত্বের ওই গদি তোমার কোনোদিন হবে না। তোমার মধ্যে কি আছে না আছে আমি জানি না, আমি জানতেও চাই না। কিন্তু একবার ভেবে দেখো, তোমার এই চেহারাটা যদি তোমার দাদার সামনে চলে আসে, তুমি যে কত বড় কালসাপ সেটা যদি তোমার দাদা জানতে পারে, তাহলে তোমার ঠিক কী অবস্থা হবে? কে প্রজা আর কে রাজা সেটা তো সময় বলবে নীলিমা। আর যেদিন আমি উত্তরাখণ্ডের সিংহাসনে বসবো, সেদিন তোমাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য এই পারমিশনটা কিন্তু চাইবো না। সেদিন আমি যেভাবে চাইবো তোমাকে সেইভাবেই আমার বিছানা পর্যন্ত পৌঁছতে হবে। আরও একবার হেসে উঠেছিল নীলিমা। হা হা হা। আর তোমার বউ ঈশিতার কি হবে তাহলে ওম? শুনেছি ও নাকি দ্বিতীয়বারের জন্য প্রেগনেন্ট। আমাকে যদি এতই চাও তাহলে নিজের বউকে ছাড়তে পারবে তো? গর্জে উঠেছিলেন উনি। শাট আপ ইউ বিচ! ভাবলি কি করে তোর জন্য আমি ঈশিতাকে ছেড়ে দেবো? ঘরের বউ আর বেশ্যার মধ্যে পার্থক্যটা জানা নেই? একটা প্রয়োজন, আরেকটা শুধুমাত্র শখ। ওই নোংরা মুখ দিয়ে ঈশিতার নামটা উচ্চারণ করবি না আর কোনোদিন। ঈশিতা এইসবের থেকে একদম বাইরে, বুঝতে পেরেছো? ও একদম বাইরে নীলিমা। ও নিষ্পাপ, ওকে টাকা দিয়ে কেনা যায় না। নীলিমার চোখে মুখের হিংস্রতা সেদিন এক মুহূর্তের জন্য ওমবাবুকে শিহরিত করেছিল ভেতর থেকে। মুখ সামলে ওম,
তুমি নিজেও ভালো করে জানো আমি নিজেকে এতক্ষণ সংযত রেখেছি ঠিক কী কারণে। তবে আমার ধৈর্যের পরীক্ষা নিও না। এরপর আর একটাও নোংরা কথা বললে আমি তোমার ওই জিভটা টেনে ছিঁড়ে দেব। তুমি যদি চাও এই মুহূর্তে আমি অর্জুনকে গিয়ে সবটা না বলি, তাহলে দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। শেখাওয়াত পরিবারের নামডাক বৈভব ক্ষমতার কারণে ওম সিং শেখাওয়াতের সাথে কোনো মেয়ে এর আগে এই ব্যবহার করার সাহস দেখায়নি। কিন্তু নীলিমা, মেয়েটার সামনে ওনার দর্প যেন কোনো পাত্তাই পেত না। নীলিমার অপমানজনক ব্যবহার সেদিন খুব রাগিয়ে দিয়েছিল ওনাকে। ক্ষোভে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে দিকপাশ না ভেবে নীলিমার কোমরে হাত দিয়ে কাছে টেনে নিয়েছিলেন ওকে। অভিপ্রায় ছিল ওই নরম ঠোঁট দুটোর উষ্ণতা অনুভব করার, কিন্তু তার আগেই নীলিমার হাতের সপাটে চড় এসে পড়েছিল ওনার গালে। মেয়েটা চিৎকার করে উঠেছিল, আর এইবারের চিৎকার ছাপিয়ে গেছিল উচ্চস্বরের মিউজিকটিও। হাউ ডেয়ার ইউ টু টাচ মি। এক হাত গালে চেপে ধরে অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিলেন উনি মেয়েটার দিকে। দাঁতে দাঁত চিপে চাপা আওয়াজে বলেছিলেন, কত কত টাকা লাগবে, কত টাকা লাগবে তোমার আমার সাথে একটা রাত কাটাতে নীলিমা? কত কত কত? বিলিভ মি, অর্জুনের থেকে অনেক বেশি টাকা আমি তোমায় দেব। এতটাই দেব যেটা তোমার বাপ দাদাও চোখে কোনোদিন দেখেনি। কি হচ্ছে এগুলো? একটা গম্ভীর আওয়াজে ওরা দুজনেই চমকে উঠেছিল। পিছন ফিরে অর্জুনের চোখে চোখ পড়তেই মাথা নিচু করে নিয়েছিল দুজনে। কিছু না, ফ্রেন্ডস টক। তুই এখানে এত রাতে কি করছিস? ঋষিতা এই অবস্থায় কতক্ষণ জেগে অপেক্ষা করবে তোর জন্য? ডক্টর কি বলেছে কানে যায়নি? ওর প্রেগনেন্সি কমপ্লিকেটেড। সব ছেড়ে ওর খেয়াল রাখ, যা বাড়ি যা। অর্জুনের গম্ভীর আদেশ কানে পৌঁছাতেই একটা বেমানান হাসির সাথে মাথা নিচু করে বেরিয়ে এসেছিলেন উনি ক্লাব ছেড়ে। ওনার প্রতি অর্জুনের সেই শাসন সেদিন নীলিমার মনের ভেতর সব থেকে বড় ভ্রান্ত ধারণার জন্ম দিয়েছিল যে অর্জুনের মনের মনকুঠুরিতেও ওর প্রতি একই রকম অনুভূতি লালিত হচ্ছে, ঠিক যেমনটা ওর মনের ভিতর হচ্ছে। আজ প্রায় 30টা বছর পরেও সেই দিনের স্মৃতিগুলো একই রকম উজ্জ্বল হয়ে রয়েছে মস্তিষ্কে। স্মৃতি এক ভয়ঙ্কর পরিবর্তনের, স্মৃতি ভয়ঙ্কর পাপ কাজের, বিষাক্ত স্মৃতি সবটা শেষ হয়ে যাওয়ার। অতীতের সেই ধ্বংসাশেষ আজ আবার দুঃস্বপ্ন হয়ে ফিরে আসতে চাইছে ওর জীবনে। আড়ালে দাঁড়িয়ে ওমবাবুর চিন্তিত মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে অভি। কিছু একটা গভীর বিষয় নিয়ে চিন্তা করছেন পরিষ্কার বোঝা যাচ্ছে। গাড়ি থেকে নেমে ঝিনুককে কোলে তুলে নিয়ে লিভিং রুম হয়ে সিঁড়ি দিয়ে সোজা উপরে নিজের উইংয়ের দিকে এগিয়ে গেল রুদ্র। অন্ধকার লিভিং রুমের সোফায় নিস্তব্ধ হয়ে বসে থাকা মানুষটার চোখের কোল উপচে বেরিয়ে আসছে উষ্ণ নোনা জল। রুদ্রর এই রূপ মীরা এর আগে কোনোদিন দেখেনি। ছেলেটা তো বারবার অনুভূতিহীন ছিল, প্রেম ভালোবাসা এগুলোর প্রতি ঠান্ডা প্রতিক্রিয়াহীন ছিল। তাহলে আজ এমন কেন? কেন কোলের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে রাখা মেয়েটার প্রতি এত যত্ন, এত আসক্তি? কেন এইভাবে বুকের মাঝে আগলে রাখা যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে কোথাও? কেন আজ হঠাৎ করেই ওই হিম শীতল হৃদয়ে উত্তাপ অনুভব করতে পারছে ও? হাতের মুঠো শক্ত হয়ে ওঠে মীরার। কষ্ট হয় ওর ভেতরে, একটা তীব্র কষ্ট। রুদ্র ওকে ভালোবাসে না, এটার অনুভূতি একরকম, কিন্তু রুদ্র অন্য কাউকে ভালোবাসে, এটার অনুভূতি ভীষণ তিক্ত, ভীষণ জ্বালাময়। জীবনটা দিন দিন বিষিয়ে যাচ্ছে এইভাবে। চোখের সামনে এগুলো দেখে কিভাবে বেঁচে থাকবে ও? সাথে সাথে ভেতরের ঘুমন্ত ভয়ঙ্কর সত্তাটা জেগে উঠতে শুরু করলো ওর। মস্তিষ্ক কুটিল পরিকল্পনা সাজাতে ব্যস্ত হয়ে পড়ল তৎক্ষণাৎ। ঝিনুককে কোলে করে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিল রুদ্র। এখনও সেই ছোট্ট ঝিনুকের মতো করেই ঘুমায় মেয়েটা। ওকে দেখে কে বলবে যে ও বড় হয়েছে, বিয়েও হয়ে গেছে? বেশ খানিকক্ষণ ঝিনুকের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল রুদ্র। বিছানায় যাওয়ার আগে একবার শাওয়ার নেওয়াটা ওর অনেক পুরনো অভ্যাস। বাড়ির পেছনের ইয়ার্ডে অনেকক্ষণ ধরে পায়চারি করে চলেছে রুবি। সন্ধে থেকেই ও চেষ্টা করছে অভির সাথে কথা বলার, কিন্তু বাড়ি ভর্তি লোকজন আর কাজকর্মে ব্যস্ত থাকায় সুযোগ হয়ে ওঠেনি ওর জন্য। কিছুক্ষণ আগেই গাড়ির আওয়াজ পেয়ে ঘরের জানালা থেকে উঁকি মেরে দেখতে পেয়েছে ও অভিকে। কাল সকাল সকাল বেরোতে হবে ওকে। তার আগে যদি ওর সাথে দেখা করে টাকাটা ওর থেকে না নেয়, তাহলে ছোট রাজাবাবু খুব রাগারাগি করবেন ও জানে।
তাই এক প্রকার বাধ্য হয়ে এই রাত বিরেতে অভির সাথে দেখা করার জন্য এখানে দাঁড়িয়ে আছে ও। খুব বাধ্য না হলে বা দরকার না পড়লে ও কখনোই এই ছেলেটার মুখোমুখি এসে দাঁড়ায় না। আসলে মস্তিষ্ক সব সত্যিটা জানলেও মন মাঝে মাঝে বেইমানি করে ফেলে। এই যেমন মস্তিষ্ক জানে ও একটা খুব সাধারণ মেয়ে। সমাজে এই উচ্চবংশীয় মানুষগুলোর জায়গা আর ওর জায়গার মধ্যে ফারাক অনেক। ওর স্ট্যাটাসের সাথে ওদের স্ট্যাটাস কোনোদিন মেলে না। অথচ বেহায়া মনটা অভিকে দেখলেই নিজের অস্থিরতা বাড়াতে শুরু করে দেয়। এটা ঠিক কী ধরনের অনুভূতি ও অনুভব করে ছেলেটার প্রতি ও নিজেও জানে না। তাই তো সবসময় উপেক্ষা করতে চাই ও মানুষটাকে। রাজাবাবু ছাড়া এখানকার লোকগুলো ভীষণ ভালো। ওর মতো একটা মেয়েকে প্যালেসে থাকার জায়গা দিয়েছে, একটা ভালো কাজ দিয়েছে, ওকে পড়াশোনা করতে দিয়েছে, ওর সুবিধা অসুবিধার খেয়াল রাখা, অসুস্থতার সময় ডাক্তার দেখানো, সবটা করেছে এরা। অথচ এই বেইমান মনটা সব উপকার ভুলে একটা আলাদা সম্পর্কে জড়িয়ে যাচ্ছে ওই মানুষটার সাথে। ছোট রাজাবাবু যদি এই কথা ঘুণাক্ষরেও টের পায় তাহলে খুব রেগে যাবেন। এই ভেবে ভেবেই অভির থেকে দূরে দূরে পালাই ও। ওমবাবুর ঘরের দিকটা থেকে বেরিয়ে অভি ইয়ার্ডের দিকে আসতেই অন্ধকারে অস্থির পদক্ষেপে পায়চারি করতে থাকা মেয়েটাকে দেখতে পেল। কি ব্যাপার, এত রাতে এই ঠান্ডার মধ্যে বাইরে কি করছো? গম্ভীর আওয়াজে চমকে উঠল রুবি। ঘটনার আকস্মিকতায় মুখের ভেতরে সব শব্দগুলো যেন কোথাও হারিয়ে গেল হঠাৎ করে। আসলে আমি আমি আসলে তোমার গাড়ি সব সময় এই আমি আর আসলের মধ্যেই আটকে যায়, কি করে আমাকে বলো তো? অভির এই সরাসরি বলা কথাগুলো রুবিকে সবসময় আরও বেশি করে নার্ভাস করে দেয়। রুবি জানে এই মুহূর্তে নিজেকে শান্ত না করে আবার যদি কোনো কথা বলার চেষ্টা করে তাহলে ওর গাড়ি আবার ওই আমি আর আসলের মধ্যেই আটকে যাবে। তাই অভির কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল ও। মেয়েটাকে সবসময় এরকম বিব্রত করে বেশ মজা পায় অভি। মেয়েটা ওর সাথে কথা বলার জন্য যখন মুখের মধ্যে শব্দ হাতড়াতে থাকে মনে মনে বেশ খুশি হয় অভি। এই মুহূর্তে রুবিকে আরও একটু বিব্রত করার লোভটা ছাড়তে পারল না ও। তাই গলাটাকে স্বাভাবিকের থেকে গম্ভীর করে জিজ্ঞেস করলো। ছোট রাজাবাবু তোমাকে আমার কাছ থেকে টাকা নিতে বলেছিল? রুবি ওপর নিচ মাথা নাড়ল। তাহলে সেটা নাওনি কেন? আমি আমি আবার এইবার রুবির চোখের কোলে জল জমতে শুরু করলো। সবসময় ছেলেটা ওর সাথে এমনই করে। দেখতে পাচ্ছে ও সামান্য কটা কথা ঠিক করে বলার জন্য নিজের সাথেই লড়াই করছে, অথচ তাও একটু নরমভাবে কথা বলতে পারে না। গম্ভীর গলায় কঠিনভাবে কথা বলতে হয় ওকে। ছেলেটা ওকে একটুও বোঝে না। নিজের অসহায়তার উপর নিজেরই খুব কান্না পেল রুবির। লনের হলদে আলোগুলো কুয়াশার পাতলা চাদর ভেদ করে এসে পড়ছে রুবির শ্যামলা গরম মুখটার উপর। হলদেটে আভায় ওই মায়ামাখা মুখশ্রীটা যেন আরও বেশি মায়াবী হয়ে উঠছে অভির নজরে। অভি এক দৃষ্টি তাকিয়েছিল ওর ওই মুখখানার দিকেই। নিমুলিত অন্ধকারচ্ছন্ন টানা টানা চোখ দুটো একভাবে আকর্ষণ করে চলেছে ওকে। ঘন পলকগুলোর নিচে হঠাৎ এক বিন্দু জলকণাকে চিকচিক করতে দেখে অভি ব্যস্ত হয়ে এগিয়ে এলো রুবির দিকে। এই কাঁদছো কেন? দেখি, তাকাও আমার দিকে। রুবি মাথা তুলে তাকালো না, বরং মাথা নিচু করে ওইভাবেই ওই জায়গায় চুপ করে দাঁড়িয়ে রইল। অভি বুঝলো এবার একটু বাড়াবাড়ি করে ফেলেছে ও। মেয়েটাকে এতটা বিব্রত করা উচিত হয়নি। প্রিয়তমা যে তার বড্ড অভিমানী। মৃদু হেসে অভি সামনের মানুষটাকে দুহাতে জড়িয়ে ধরে টেনে নিল নিজের বুকের মাঝে। একটু মজাই তো করছিলাম, তার জন্য এভাবে কাঁদতে হয় বুঝি? হাঁদারাম। রুবি ওইভাবেই আলিঙ্গনবদ্ধ হয়ে মুখ তুলে তাকালো অভির দিকে। ছেলেটা যে এইরকম কিছু একটা করে বসবে এটা একেবারে অপ্রত্যাশিত ছিল ওর কাছে। এখন হাঁ করে কি দেখছো? আচ্ছা, তুমি কি কিছুই বোঝো না? সবটা মুখে বলে বোঝাতে হবে? কি বুঝবো? আর আর আমায় ছাড়ুন। এগুলো কি 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 করছেন? কোনো ছাড়াছাড়ি হবে না, একদম চুপ করে দাঁড়াও এখানে। নিজের মনের অনুভূতিগুলোকে কি মাটি চাপা দিয়ে দিয়েছো? তা বলি রোজ ধূপধুনো দেখাও ওগুলোকে। মানে তুমি এত অবুঝ কেন রুবি? কেন আমার মনের কথাগুলো বুঝতে পারছো না? রুবি, আমি জানি না ভালোবাসা কি। আমার জীবনটা এতটাই কঠিন যে এই রকম নরম অনুভূতিগুলোকে
কোনোদিন বোঝার চেষ্টা করিনি। তাই এটা তো বলবো না যে আমি তোমাকে ভালোবাসি, তবে এটা বলবো, এই যে তুমি বারবার গ্রামে চলে যাও আমাকে ছেড়ে, এটা কিন্তু একদম ঠিক নয়। নিজে তো দিব্যি মায়ের কাছে গিয়ে আনন্দে দিন কাটিয়ে আসো, আর আমি, ভেবে দেখেছো আমি এখানে একা একা কি করি? রুবি বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল অভির দিকে। ছেলেটা নির্দ্বিধায় ওকে যেগুলো বলে দিল সেগুলোর মানে আদৌ জেনে বলেছে, নাকি আবার ওকে বিব্রত করতে মজা করছে? এক ধাক্কায় রুবি অভিকে সরিয়ে দিল নিজের কাছ থেকে, নিজে ছিটকে সরে এলো দুপা পেছনে। আপনি এগুলো কি করছেন অভিরাজাবাবু? এগুলো ঠিক না। কেউ এগুলো জানলে আমায় খারাপ বলবে। ছোট রাজাবাবু জানতে পারলে, না না, এগুলো ঠিক না। অভি এগিয়ে এসে রুবির হাতের মণিবন্ধের উপর নিজের হাত রাখলো শক্ত করে। আজ করেছো। এরপর থেকে আমি কোনোদিন যেন না দেখি আমাকে নিজের কাছ থেকে এইভাবে দূরে ঠেলে দিতে। মনে থাকবে? তোমার ছোটবাবু যে নিজের বউয়ের সাথে একান্তে সময় কাটাচ্ছে এখন, তাতে কি আমি রাগ করেছি যে উনি আমার বেলায় রাগ করবেন? অভির দাবিপূর্ণ কণ্ঠস্বর শুনে রুবি ভয়ার্ত চোখে তাকালো অভির দিকে। কাপা কাপা শব্দগুলোকে কোনো রকমে একত্রিত করে বলল, আপনার পৃথিবীর থেকে আমার পৃথিবী অনেক দূরে অভিরাজাবাবু। আপনার সাথে আমার কোনো মিল হয় না। এমনটা করবেন না প্লিজ। চুপ, একদম চুপ। মাথাটা একটু কম চালাও, বুঝলে? কার মিল কোথায় সেটা তোমাকে ভাবতে হবে না, সেটা আমার উপর ছেড়ে দাও। যেটা ভাবার দরকার সেটা তো ভাবছো না, যত রাজ্যের আজগুবি কথা ভেবে চলেছে। এই যে শোনো, বাড়ি যাচ্ছ যাও, কিন্তু একটু তাড়াতাড়ি ফিরবে। যতদিন এখানে আছো একটু আমার কাছে থাকবে। রুবি অবাক হয়ে তাকালো অভির দিকে। যতদিন আছি মানে? রুদ্র তোমার হায়ার স্টাডিজের ব্যবস্থা করছে রুবি। পড়াশুনোটা মন দিয়ে করো। গ্র্যাজুয়েশনটা শেষ হলেই হয়তো তোমাকে আমার থেকে দূরে চলে যেতে হবে, 2 কি 3 বছরের জন্য। তখন আমাকে আর দেখতে পাবে না চাইলেও। মনের ভিতরের যে শান্তিটা আছে সেটাও আর। অভির মুখের কথা শেষ হওয়ার আগেই রুবি ওকে দু হাতে আঁকড়ে ধরে ওর বুকে মুখ গুজে দিল। আমি যাব না, আর পড়াশোনার দরকার নেই আমার। আমি এতদূর পড়েছি, এই অনেক। তবু চোখের সামনে আপনাকে দেখছি, এতেই আমার শান্তি। এর থেকে বেশি আর কিছু চাই না আমার। অভি মৃদু হেসে রুবিকে শক্ত করে জড়িয়ে ধরল নিজের সাথে। একটু আগে তো বলছিলে আমাদের কোনো মিল নেই, আর এখন দূরে যাওয়ার কথা শুনেই এত অস্থির হয়ে গেলে? পাগলি একটা। পড়াশুনোটা করে নাও, এই সুযোগ সবাই পায় না। আমি কোথায় যাচ্ছি বলো? আমি তো এখানেই আছি। এমনিতেও এই জীবনের তুমি ছাড়া আর কোনো গতি নেই। আমি তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু এখন যাও, একটু রেস্ট করে নাও। রাত অনেক হয়েছে, কাল ভোরবেলা আবার বেরোতে হবে তো। রুবি অভির বুকে মুখ লুকিয়ে রেখেই বলল। কাল আমাকে। রুবিকে কথা শেষ করতে না দিয়েই অভি বলল, কাল আমিই দিয়ে আসবো, কিন্তু 2 দিন, এর বেশি থাকা যাবে না। কিন্তু পরশুদিন বাবার কিছু টেস্ট। আচ্ছা ঠিক আছে, 3 দিন। পরশু বাবার টেস্ট করিয়ে তার পরের দিন ফিরে আসবে, এর থেকে বেশি না। রুবি চুপ করে থেকে অভির প্রস্তাবে সম্মতি জানালো। পরিষ্কার আকাশের শীতল রাতের উজ্জ্বল স্বচ্ছ পূর্ণ চন্দ্রমা নিজের স্নিগ্ধ শান্ত আলোতে ভিজিয়ে চলেছে প্রেমে সম্পৃক্ত দুটো হৃদয়কে। ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে ইয়ার্ডের 2 লাভবার্ডসকে এক মনে দেখে চলেছে রুদ্র। ঠোঁটের কোণে মৃদু হাসির ক্ষীণ রেখা ফুটে উঠল ওর। একটা দীর্ঘ শ্বাসের সাথে মন থেকে বেরিয়ে এলো কিছুটা আক্ষেপ। আমার প্রিন্সেসটা যে কবে একটু বুঝবে আমায় কে জানে। ভিজে চুলগুলো মুছতে মুছতে ঘরে ঢুকে এলো রুদ্র। মেয়েটা বাচ্চাদের মতো গুটিয়ে ঘুমাচ্ছে একভাবে। ভিজে তোয়ালেটা জায়গা মতো রেখে দিয়ে রুদ্র এগিয়ে গেল ঝিনুকের কাছে। হেডবোর্ডে হেলান দিয়ে বসে ঘুমন্ত ঝিনুকের চুলে পরম আদরে বিলি কেটে দিতে লাগলো। জানি প্রিন্সেস, সবটা মুখে ব্যক্ত করতে পারি না আমি, কিন্তু তাই বলে আমার অনুভূতিগুলো মিথ্যে নয়। কষ্ট দিচ্ছ আজকাল তুমি আমায় খুব করে। ঝিনুকের কপালে নিজের ভালোবাসার পরশ বুলিয়ে দিয়ে একটা মোটা ব্ল্যাঙ্কেট টেনে ওর গায়ে ভালো করে চাপা দিয়ে ওকে টেনে নিল নিজের বুকের মাঝে। ক্লান্ত চোখের পাতায় ঘুম নেমে আসতে খুব বেশি সময় লাগলো না। রাতের অন্ধকার সরে দিনের আলো ফুটতে শুরু করেছে সবেমাত্র।
পাহাড় নিজের গায়ের উপর থেকে মেঘে ঢাকা কুয়াশার চাদর সরায়নি তখনও। ছোট ছোট নাম না জানা পাখিগুলোর লাফালাফিতে কাটা ঝোপের ছোট ছোট ডালপালাগুলোর উপর জমা বিন্দু বিন্দু শিশুর কণাগুলো ঝরে পড়ছে মাটির উপর। তাদের উল্লাসিত সমবেত আওয়াজে একটা ঝাঁকুনি দিয়ে ঘুম ভেঙে গেল ঝিনুকের। মাথার কাছে খোলা জানালা দিয়ে ঘরের ভেতর ভোরের আলো এসে পড়ছে। ঘুমটা ভেঙে গেলেও ঘুমের ঘোরটা তখনও কাটেনি। মস্তিষ্কের একটু সময় লাগলো বুঝতে যে ও কোথায় আছে। হঠাৎ নিজের চারিদিকে একটা শক্ত হাতের বাঁধন অনুভব করতেই বিস্ফোরিত চোখে তাকালো পাশে ঘুমিয়ে থাকা মানুষটার দিকে। সাথে সাথে চোখ দুটো ওর আটকে গেল ঘুমন্ত মানুষটার মুখের উপর। কি ভীষণ নিষ্পাপ দেখাচ্ছে মুখটাকে। মানুষটার খোলা লম্বা চুলগুলো ছড়িয়ে রয়েছে বালিশ জুড়ে, কিছুটা এসে পড়েছে চোখে মুখের উপর। অজান্তেই ঝিনুকের হাত চলে গেল রুদ্রর মুখের উপর। চুলগুলো পরম যত্নে সরিয়ে কানের পাশটায় গুজে দিল ও, যেন একটা আবেশে জড়িয়ে কাজগুলো করে চলেছে ও। হঠাৎ হুঁশ ফিরতে খেয়াল হলো কাল রাতের কথা। ও তো গাড়ির ভিতর রুদ্রর কোলে বসে ঘুমিয়ে পড়েছিল, তাহলে এখানে এলো কিভাবে? রুদ্রই কি তাহলে ওকে? নিজের ভাবনাতে নিজেই লাজে রাঙা হতে শুরু করলো ঝিনুক। নিজেকে রুদ্রর আলিঙ্গন থেকে ছাড়ানোর জন্য খুব সাবধানে আস্তে আস্তে রুদ্রর হাতটা নিজের উপর থেকে সরানোর চেষ্টা করতে লাগলো ঝিনুক। এত সকালে উঠে নিশ্চয়ই রাজকার্য করবে না। চুপ করে শুয়ে থাকো, বাইরে অনেক ঠান্ডা। গম্ভীর আওয়াজটা কানে আসতেই ঝিনুক পাথরের মতো স্থির হয়ে গেল। মুখ তুলে রুদ্রর দিকে তাকালো ও। মানুষটার চোখ দুটো তখনও বন্ধ। তুমি জেগে আছো? ছাড়ো আমাকে। তুমি রাতে আমার সাথে এইভাবে কেন ঘুমিয়েছো? লজ্জা শরম নেই না? রুদ্র আস্তে করে চোখ মেলে তাকালো ঝিনুকের দিকে, চোখের কোলে তখনও ঘুম জড়িয়ে। কিসের লজ্জা? হাজব্যান্ড ওয়াইফ এইভাবেই ঘুমোয়। তুমি যদি এটা না জানো সেটা তোমার দোষ। রুদ্রর কথার পরিপ্রেক্ষিতে ঝিনুক কী যুক্তি দেখাবে বুঝে পেল না, তাই ওই কঠিন পেশিবহুল হাতের শক্ত বাঁধনে আবদ্ধ হয়ে হাত পা ছুটতে লাগলো। রুদ্র, ছাড়ো আমাকে। একদম না। আমি টয়লেট যাব। ছাড়ো। রুদ্র কপালে গভীর ভাঁজেকে সন্দেহের দৃষ্টিতে তাকালো একবার ঝিনুকের দিকে। বোঝার চেষ্টা করলো সত্যিই যাবে নাকি ওর হাত থেকে ছাড়া পেতে এই বাহান্না বানাচ্ছে। সত্যিই যাব, প্লিজ। রুদ্র হাতটা উঠিয়ে নিতেই ঝিনুক এক দৌড়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। মেয়েটার বাচ্চামো দেখে রুদ্রর মনটাও যেন সবটা আবার নতুন করে শুরু করার স্বপ্ন দেখতে থাকে। এটাই তো চেয়েছিল ও। ওর নিষ্ঠুর তপ্ত জীবনে একরাশ শীতল দমকা হাওয়ার মতো বইবে ঝিনুক। বাইরের কঠিন পৃথিবী ছেড়ে ও যখন নিজের ঘরে আসবে তখন মেয়েটা নিজের সরলতায় জড়িয়ে নেবে ওকে। আজ স্বপ্নগুলো, এই ইচ্ছেগুলো পূরণের দোরগোড়ায় দাঁড়িয়ে। শুয়ে শুয়ে এগুলোই ভাবছিল রুদ্র। এমন সময় মাথার কাছে রাখা দুটো মোবাইলের একটা প্রাইভেট করতে শুরু করলো। ওটা ঝিনুকের। স্ক্রিনের উপর জ্বলজ্বল করছে একটাই নাম, রোহান। যখন থেকে ঝিনুকের মোবাইলটা ও নিয়েছে তখন থেকে এখনো পর্যন্ত ছেলেটা না হলেও 150 বার কল করেছে। প্রতিবার রুদ্রর ভেতরের জ্বলন্ত লাভাগুলোকে আরও একটু করে উস্কে দিয়েছে। রুদ্র বুঝে পায় না একটা মেয়েকে এতবার কী কারণে কল করে ছেলেটা। কিছুক্ষণের মধ্যেই ঝিনুক ওয়াশরুম থেকে বেরিয়ে এসে সোজা সোফায় গিয়ে বসে পড়ল। ওখানে নয়, এখানে এসো। না, আমি আর ঘুমাবো না, তুমি ঘুমাও। ঝিনুক, সকাল হতে এখনো অনেক দেরি, বাইরে ঠান্ডা। চুপচাপ এখানে এসো। আমাকে আজ বেরোতে হবে সারাদিনের জন্য। নিড সাম রেস্ট। কোথায় যাবে? কাজ আছে, মিটিং আছে দুটো, তারপর একটা ইম্পর্টেন্ট কাজ। না প্লিজ কাম হেয়ার। কিন্তু রুদ্র, আমি ওইভাবে কমফোর্টেবল। জানি তুমি কমফোর্টেবল নও, কিন্তু কমফোর্টেবল হওয়ার চেষ্টাটা তো করো। একদিনে সব হয় না, ধীরে ধীরে অভ্যস্ত হতে হয়। আর এখন থেকে আমার কাছে এইভাবেই ঘুমাবে তুমি। প্লিজ। আমি উঠে গেলে কিন্তু আরও খারাপ কিছু হতে পারে। ঝিনুক আর কথা বাড়ালো না। মানুষটার কোনো ভরসা নেই, সত্যি সত্যি খারাপ কিছু করে বসলে। চুপচাপ জায়গা থেকে উঠে রুদ্রের ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়ল ঝিনুক। রুদ্র সাথে সাথে ওকে আবার হাতের মধ্যে জড়িয়ে ধরে টেনে নিল নিজের একদম কাছে। ওকে এতটা কাছে পাওয়ার অনুভূতিটা ওর কাছে স্বর্গ। অনভ্যস্ত ঝিনুক এমন অপ্রস্তুত পরিস্থিতিতে আড়ষ্ট হয়ে রইল। রিল্যাক্স থাকো,
এমন স্টিপ হয়ে আছো কেন? এমন তো নয় যে এটা প্রথমবার হচ্ছে তোমার সাথে। জাকায় থাকাকালীন তো কিছুতেই নিজের বেডে শুতে চাইতে না। রাতে আমার একটু ঘুম ধরলেই বারবার নেমে আমার কাছে চলে আসতে, তারপর আমাকে ঠেলতে ঠেলতে একদম বেডের কিনারে ঠেসে দিতে। তাহলে আজ এত সমস্যা কেন? ঝিনুকের মনটা আবার ভারী হয়ে উঠল। পুরনো স্মৃতিগুলোকে ছেড়ে যেন কিছুতেই যেতে চায় না। মনে হয় যেন রক্তে মিশে আছে ওগুলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন।